وما تشاءون إلا أن يشاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কি তেলাওয়াত বন্ধ হইলো কেন? না, তেলাওয়াত তো লাইভের আগের। জি দাদা, জাযাকুমুল্লাহ। তেলাওয়াত যদি বন্ধ করে তাহলে তো মুশকিল, মানে চালু রাখলে মুশকিল, কারণ সবাই জানে না ফেলবে দাদা যে কারিও বিশাল বড়। না, দাদার তেলাওয়াত শুনলে পরে তো, নামাজের তেলাওয়াতটা শুনলে পরে মনে হয় যেন যে হারাম শরীফে নামাজ পড়তেছি। নিঃসন্দেহে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুরু হয়েছে। এপিসাব গেল কই? আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লাইভ তো শুরু হয়েছে। আমরা লাইভে আছি, আমরা লাইভে আমরা দেখছি সকলে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আজকের আমাদের এই পূর্ব নির্ধারিত বর্তমান এই প্রেক্ষাপটে আমাদের আগামী দিনের মাদ্রাসা ভাবনা শীর্ষক আজকের এই অনলাইন মত বিনিময়ে ইতিমধ্যে আর সঙ্গে সংযুক্ত মোহতারাম মাওলানা খাল্লা আইয়ুবী, মোহতারাম মাওলানা হাসান জামিল, মোহতারাম মাওলানা মুর্তজা হাসান ফয়জি মাসুম, স্বাগত আলোচক হিসেবে আমি সহ আমরা চারজন রয়েছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামে আমন্ত্রিত অতিথি হিসেবে সংযুক্ত আছেন মোহতারাম মুফতি হোসেন রাজি এবং আমাদের প্রিয় মোহতারাম মাওলানা গাজী ইয়াকুব ভাই, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যার যার জায়গা থেকে সংযুক্ত রয়েছেন। আপনাদের সকলকে আজকের এই প্রোগ্রামে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে দেশ বিদেশ থেকে দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো যারা যেখান থেকে যুক্ত হয়েছেন তাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং আজকের এই প্রোগ্রামে আপনাদের এই উপস্থিতিকে আমরা স্বাগত জানাই। প্রিয় দর্শক, আমরা এখনই আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের এই ভাবনা বিনিময় শীর্ষক এই প্রোগ্রাম মত বিনিময়ের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমি শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটু আমাদের দর্শকদেরকে শুনিয়ে মুগ্ধ করবার জন্য অনুরোধ করছি আমার প্রিয় ভাই মাওলানা হাসান জামিল ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم. صدق الله العظيم. ما شاء الله، بارك الله في حياتكم. জাযাকুমুল্লাহু তাআলা। মোহতারাম মাওলানা হাসান জামিল সাহেব
অত্যন্ত চমৎকার এবং সুললিত কণ্ঠে আবেগ মাখা তেলাওয়াতের মাধ্যমে আমাদের সকলকে ওনাকে এবং ওনার তেলাওয়াত এবং ইলমে আল্লাহ আরো বরকত দান করুন। প্রিয় দর্শক, আজকে আমাদের এই কর্মসূচির উদ্দেশ্য হলো, আমরা জানি যে বিশ্বব্যাপী কোভিড-19 ওয়ার্ল্ড স্বাস্থ্য সংস্থা ঘোষিত বিশ্ব মহামারীর প্রকোপে সারা পৃথিবীতে জনজীবন বিপর্যস্ত। আমরা আমাদের দেশীয় প্রেক্ষাপট আমরা কিছুটা চেষ্টা করেছিলাম দেশের পক্ষে এবং বিভিন্ন ক্ষেত্রে কিছুটা শিথিলতা আসছিল। আমরা আশা করছিলাম যে হয়তো জুন মাস নাগাদ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে, কিন্তু আমরা গত কয়েকদিনের ধারাবাহিক যে সংবাদগুলো লক্ষ্য করছি জাতীয় সংবাদ মাধ্যমে, প্রচার মাধ্যমে, সেটি আমাদের জন্য খুব আশাব্যঞ্জক কোনো সংবাদ নয়। আমরা লক্ষ্য করছি যে করোনার যে সংক্রমণ সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে, আবারও অবনতিশীল। এই প্রেক্ষিতে আগামী ঈদ এবং ঈদ পূর্ব পরবর্তী সময়কে কেন্দ্র করে দেশে আবারও কঠোর লকডাউন অথবা অচলাবস্থার সৃষ্টি হওয়াটা বিচিত্র কিছু নয়। এই পরিস্থিতিতে আমাদের মাদ্রাসাগুলো স্বাভাবিকভাবেই রমাদানুল মুবারকের পরপর মাদ্রাসা খুলবার সময় আমরা লক্ষ্য করেছি অনেক মাদ্রাসায় তাদের স্বাভাবিক শিডিউল অনুযায়ী জুন মাসের প্রথম সপ্তাহে অথবা মোটামুটি জুনের প্রথম দিকেই তারা মাদ্রাসা কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। এভাবেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ জাতীয় ছুটি 31 মে পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি আসলে আমাদেরকে কতটা সেদিকে আগানোর সুযোগ দিবে সেটি একটি প্রশ্ন সাপেক্ষ বিষয়। হয়তো এই অবস্থা আরো প্রলম্বিত হতে পারে, সেই আশঙ্কাই এখন আমরা করছি। যাই হোক, এই প্রেক্ষিতে বিশেষ করে সারা দেশের মাদ্রাসাগুলো কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেটাই সামনে সঙ্গে সংযুক্ত রয়েছি। ভাষাগুলোকে নিয়ে কি ভাবছি, আমাদের সেই ভাবনাগুলো একটা সম্মিলিত ভাবে আজকের ভাবনাগুলোর দিকে যেমনি ভাবে আমাদের পারস্পরিক ভাবনার বিনিময় হবে, আমরা নিজেরাও একজন আরেকজনের মত তাদের চিন্তা থেকে উপকৃত, ঠিক তেমনি ভাবে আমাদের দর্শক মন্ডলী তারাও আমাদের এই সম্মিলিত ভাবনা থেকে তাদের প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তারা হয়তো কোনো আলোক নির্দেশনা পেতে পারে। তো আমাদের এখানে আজকে স্বাগতিক আলোচক হিসাবে এবং আজকের এই প্রতিষ্ঠানের আয়োজক হিসাবে আজকের এই প্রোগ্রাম প্রতিষ্ঠান এই তথ্যভাব উদ্যোগীতে প্রতিষ্ঠা হলো তারবিয়ত মাদ্রাসা, দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা, মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর যৌথ উদ্যোগে আজকের এই আয়োজন। আমাদের সঙ্গে এই মাদ্রাসাগুলোর যারা পরিচালক বৃন্দ তারা সংযুক্ত রয়েছেন। প্রথমেই স্বাগত আলোচক হিসেবে আমাদের এই মাদ্রাসা পরিচালকদের কাছ থেকে আমরা কিছু শুনবো, চালে আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের আলোচনাও শুনবো এবং যারা দর্শক শ্রোতা হিসেবে আমাদের সঙ্গে এই প্রোগ্রামে সংযুক্ত রয়েছেন তাদের কিছু মতামত আমরা আপনাদের সামনে দর্শকদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি যে আমাদের শেখ মৌলানা হাসান জামিল ভাইকে, আমরা জানি তার একেবারে প্রাণকে ঢাকা সায়েন্স ল্যাবরেটরিতে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের
বিপরীত দিকে দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা নামে অত্যন্ত সুন্দর, চমৎকার, সম্ভাবনাময় এবং একটি গোছালো প্রতিষ্ঠান তিনি পরিচালনা করছেন। দীর্ঘদিন ধরে তিনি নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন এবং তার সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা কাছের মানুষ হিসেবে সেখানে যাতায়াত আমাদের রয়েছে, সেই হিসাবে আমরা মুগ্ধ এবং প্রীত হয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম দেখতে পাই। তো আমরা চাই যে আজকে আমাদের মোহতারাম হাসান জামিল ভাই তিনি তার প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের দর্শকদেরকেও কিছুটা অবহিত করবেন এবং তিনি শিক্ষা তার মাদ্রাসা কার্যক্রম পরিচালনা করবার ক্ষেত্রে কি পরিকল্পনা করতেন সেটিও তিনি ইনশাআল্লাহ আমাদের সঙ্গে শেয়ার করবেন। মোহতারাম হাসান জামিল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ স্বাগত বক্তব্য থেকে মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি আজকে কি বিষয়ে কথা বলতে যাচ্ছি। তো শুরুতে আমি একটা কথা বলে নিই, আমি আসলে আছি এতেকাফে, মাদ্রাসা কেন্দ্রিক আলোচনা বলেই আজকে লাইভে আসা, না হয় আমি এই পর্যন্ত নেটে ছিলাম না শুরু থেকেই। আমি মসজিদে আছি বর্তমানে, আমার নেট খুবই দুর্বল, মসজিদের ভেতরে চারিদিকে দরজা বন্ধ, লকডাউনের মতো অবস্থায়। তো এই জন্য হয়তো সমস্যা হতে পারে, হলে আমাকে মাইনাস করে আপনারা আলোচনা এগিয়ে নিয়েন। আমার মাদ্রাসা দারুল উলুম রহমানিয়া সায়েন্স ল্যাবরেটরি মোড়ের কাছে একদম ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত হওয়ায় আমরা নজরদারিতে একটু বেশি, লকডাউনের যে নিয়মটা আমাদের ক্ষেত্রে বেশি কঠিন ভাবে প্রয়োগ হয়, সবসময় পুলিশের গাড়ি আনাগোনা থাকে, এই জন্য আমাদের জন্য বিষয়টা পরিস্থিতিটা একটু বেশি কঠিন। তো আলহামদুলিল্লাহ তারপরেও এবছর আল্লামা মুফতি দেলোয়ার হোসেন হাফিজাহুল্লাহ নির্দেশে একরকম এবং হযরতের দিক নির্দেশনা তত্ত্বাবধানে আমরা এবছর ইফতা বিভাগও খুলেছি এবং কিতাবখানা শরহে বেকায়া পর্যন্ত, নাজারা মক্তব এবং জেনারেল ক্লাস 6 পর্যন্ত আমরা এখানে পাঠদান করে থাকি। তো যেহেতু লকডাউনের কারণে আমাদের একাডেমিক কার্যক্রম টোটালি মুখ থুবড়ে পড়েছে, কিন্তু তারপরেও মাদ্রাসাকে তো আমাদেরকে চালিয়ে নিতে হবে। সেজন্য আমাদের পরিকল্পনা, আমরা ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে প্রচার শুরু করেছি যে আমাদের ভর্তি কার্যক্রম আমরা শুরু করতে চাই। ভর্তি কার্যক্রমটা শুরু করতে পারলে এটা একদম ঘোষণা দিয়ে সবাই একসাথে জড়ো করে এরকম না, কেউ অফিসে দুই চারজন শিক্ষক থাকলেন, ছাত্র গার্জিয়ান বা ছাত্ররা এসে ভর্তি হয়ে চলে গেল, যতদিন আসা যাওয়ার সুযোগ থাকে। এরপর ভর্তির কাজ যখন মোটামুটি শেষ হবে, পরিস্থিতির অনুকূল পরিস্থিতির অপেক্ষায় আমরা থাকবো। যখনই অনুকূল পরিস্থিতি হবে তো ক্লাস শুরু হবে, যেন ক্লাস শুরু করতে তখন আর দেরি করতে না হয়। ভর্তি কার্যক্রম আবার কিছুদিন ভর্তি কার্যক্রম চললো, তারপর ক্লাস, ওই কাজটা যেন না করতে হয়। এই জন্য আমাদের সিদ্ধান্ত, আমরা চিন্তা করেছি এভাবে, আপনাদের সাথেও মশওয়ারা করতে চাই, যেটা সহজ হয় এবং উম্মার জন্য উপকারী হয়, ছাত্রদের জন্য উপকারী হয়, সেটাই আমরা করবো ইনশাআল্লাহ মশওয়ারার মাধ্যমে। কিন্তু আমরা চাচ্ছি যে এখন আস্তে 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 ছাত্ররা একে একে ভর্তি হয়ে যাক। ভর্তি হয়ে গেলে কাজটা আগায়া থাকলো, এবং ভর্তি হয়ে গেলে আরেকটা সুবিধাও আছে, সেটা হচ্ছে তারা একটা টাচে থাকলো। আর ভর্তির জন্য হযরত আল্লামা দেলোয়ার হাফিজাহুল্লাহর মশওয়ারায় আমরা যেটা করেছি যে যারা ইফতায় ভর্তি হবে, ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য তাদেরকে মিশকাত জামাতের কেন্দ্রীয় পরীক্ষার যে রেজাল্ট ওইটা, অথবা দাওরায় ষষ্ঠ-মাহিতে যে রেজাল্ট ছিল মাদ্রাসার, ওই রেজাল্ট দিয়ে সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্য কিনা আমরা ওইটাই যাচাই করব। নতুন করে তাকে, যেহেতু সে ফাইনাল পরীক্ষা দিতে পারে নাই দাওরায়, ওই জন্য ওইটা লাগবে না। দাওরার মিশকাত এই ষষ্ঠ-মাহে মানে দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্টটা দিয়েই সে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে, অথবা মিশকাতের কেন্দ্রীয় পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিয়ে সে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। বাকিদের পরীক্ষা কার্যক্রম আমরা সহজ করেছি, মোটামুটি আগের রেজাল্ট যদি কেউ দেখাইতে পারে ওইটা দিয়ে আমরা তাকে আপাতত ভর্তির সিদ্ধান্ত নিয়েছি। এবং যেহেতু আমার মাদ্রাসার অবস্থার কথা আপনি জানতে চেয়েছেন, সেই হিসাবে বলা যে আমরা এতিমদের জন্য টোটাল খরচ, খোরাকি, থাকার সব কিছু টোটাল ফ্রি। যদি এতিম হয়, যে কোনো বিভাগে, ইফতা থেকে মক্তব পর্যন্ত যে কোনো বিভাগে যে কোনো এতিম, আমরা তাকে তার ভরণ পোষণ, তার লালন পালন সবকিছুর দায়িত্ব আমরা নিতে
প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এছাড়া অন্য যারা মেধাবী তাদের জন্য এক্সট্রা সুযোগ যতটুকু সম্ভব সর্বোচ্চ সহযোগিতা আমরা করব। যদি মেধাবী হয়, কম মেধাহীন যারা তারা পড়তে পারবে কিন্তু নিজস্ব খরচে পড়বে, আমাদের কোনো আর্থিক সহযোগিতা তার জন্য থাকবে না। এই হচ্ছে মোটামুটি আমাদের পরিকল্পনা। তো আমরা আমাদের পুরাতন ছাত্র যারা তাদের সাথে মোটামুটি আমাদের লিয়াজু হচ্ছে, লিঙ্ক আছে, যোগাযোগ হচ্ছে, অভিভাবকদের সাথে কথা হচ্ছে। তো হয়তো আমরা রোজার পরপর 2-4 দিনের মধ্যে যদি পরিস্থিতি এইরকমই থাকে, আরো কঠিন না হয়, তাহলে হয়তো আমরা ভর্তিগুলো সেরে নেব। ইতিমধ্যে কিছু ভর্তির কাজ আমরা সেরেও নিছি, কিছু ছাত্র আমরা নিয়েও নিছি, আলহামদুলিল্লাহ চলছেও কিছু। তো এভাবে আমাদের কার্যক্রমগুলো আমরা চালাতে চাচ্ছি। এবং সকলের জন্য আমার পরামর্শ হচ্ছে যে আগামী ভর্তি কার্যক্রমগুলোকে যতটা সহজ করা যায়। ছাত্ররা লম্বা সময় আমাদের পড়াশোনা থেকে দূরে আছে, তাদের জন্য বিষয়টা কঠিন না হয়ে যায়। আর কঠিন হয়ে গেলে এমনও হতে পারে বহু ছাত্র আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এই লাইন থেকেই বিচ্যুত হয়ে যাবে, তার বিচ্যুতি ঘটবে, এমনটা যেন না হয়। তো সবাই সহজ করলে আশা করি ইনশাল্লাহ কিছুটা আমরা পুষিয়ে নিতে পারবো। পরিস্থিতি এখন যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আমরা তো দোয়া করতেছি, সবসময় দোয়া করতেছি আল্লাহ তাআলা আরো সহজ করে দেন। আরেকটু ভালোর দিকে আসলে আমাদের একটা জোরালো দাবি আমরা উত্থাপন করতে চাই এই লাইভের মাধ্যমে। সবার মুরব্বীদের কাছে আমরা আমাদের মেসেজগুলো পৌঁছাবো যে যে করে হোক আমাদের মাদ্রাসা খোলার ব্যবস্থা করা হোক। আমরা সরকারের যত শর্ত দিবে আমাদেরকে নিরাপত্তার জন্য, স্বাস্থ্য বিধি যত আমাদের সামনে পেশ করা হবে, আমরা চেষ্টা করব সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই মাদ্রাসাগুলো কার্যক্রম যেন চালু করা যায়। বিশেষ করে হেফজখানার বাচ্চাগুলো এত লম্বা টাইম আমাদের কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে বড় কঠিন এক অবস্থা, তাদেরকে আবার রিকভারি করা অনেক কঠিন হয়ে যাবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে প্রাইভেট অনেক মাদ্রাসা যেগুলো ভাড়ায় চলে, বন্ধ থাকাতে ভাড়া তো মওকুফ হয় নাই, ভাড়া দিতে হবে। ওস্তাদদের শিক্ষকদের বেতনও আলহামদুলিল্লাহ আমরা তো এই মাস পর্যন্ত আমাদের সমস্ত ওস্তাদদের বেতন ক্লিয়ার করেছি আলহামদুলিল্লাহ। তো এই আয়টা তো আমরা আমাদের ছাত্রদের থেকেই বড় একটা অংশ আমরা পেতাম, ম্যাক্সিমাম টাকাটাই মোহতারাম হাসান জামিল ভাই, ইনশাআল্লাহ আমরা আপনার কাছে আবারও আসব। জি আল্লাহ হযরত, আমি একটু বলি, সেটা হচ্ছে আমি আর আসতে চাচ্ছি না, এই জন্য আমি, কারণ আমার নেটওয়ার্ক সমস্যা একটু, আমি মসজিদের ভিতরে আর এতেকাফও আছি আপনি জানেন। আমি আমার কথাটা এখানে শেষ করতে চাই, আপনারা আলোচনা করেন, আশা করি সুন্দর একটা বিষয় বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে জাতি একটা সুন্দর দিক নির্দেশনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি মেধাবী ছাত্র যারা তাদেরকে আমার মাদ্রাসার জন্য আপনি আমাদের সঙ্গে থাকেন ইনশাআল্লাহ, আপনি আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ। তো আমাদের শেখ হাসান জামিল ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যে আমাদের মাদ্রাসাগুলোর ছাত্রদেরকে ভর্তি কার্যক্রমের আওতায় নিয়ে আসা খুব প্রয়োজন, এবং এই প্রয়োজনীয়তাটা আমরা বিভিন্ন মাদ্রাসা থেকে অনুভব করছি। আমরা ব্যক্তিগতভাবে আমার সাতার বিয়াতুল উম্মাহ মাদ্রাসা এবং আমাদের যে মাদ্রাসা বাংলাদেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় মাদ্রাসা সুপ্রসিদ্ধ জামিয়া রহমানিয়া আরব সমস্যা করতেছে দিতে হবে। ভালো দিক কি, সুবিধার দিক, ছাত্ররা সাথে দেওয়া যায় ভাবে শিক্ষকরা প্রত্যেক ছাত্রের ইনপুট বা তাদেরকে বিভিন্ন ভাবে গাইড দেওয়া, তাদেরকে একটা পড়াশোনার একটা তাদেরকে তত্ত্বাবধান করা, সার্বিক যে একটা মনিটরিং, সেটি শুভেচ্ছা আসলে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ভর্তি হয়ে সংযুক্ত হয়ে যান। অত্যন্ত সুন্দর কথা তিনি বলেছেন আমাদের দারুল উলুম রহমানিয়া মাদ্রাসার পরিচালক। আমরা আশা করি তার এই মাদ্রাসা আগামী দিনে বাংলাদেশে একটি এবং হবে
নেটওয়ার্কে দারুণ প্রবলেম করছে। নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছিল। নেটওয়ার্ক প্রবলেম, জি নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে। তো আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় যে মামুন সাহেব অফলাইনে চলে গেছেন। ভালো হয়, জি আপনি একটু হ্যাঁ কথা হ্যাঁ বলুন। হ্যাঁ, আমরা আজকে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা চলছে। আমার মনে হয় আমার কথা বোঝা যাচ্ছে সকলে। নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল, আলহামদুলিল্লাহ সংযুক্ত হতে পেরেছি। সাউন্ড প্রবলেমটা দূর হয়েছে? ভালো বুঝে আসছে এখন শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে এখন শোনা মোহতারাম যাচ্ছে। মুফতি সাখাওয়াত হোসেন রাজি ভাই, আমরা আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে মুফতি রাফি বিন মুনির সংযুক্ত আছেন। তো এখন আমি আমাদের আজকের এই আয়োজনের অন্যতম আরেকটি প্রতিষ্ঠান মারকাজু ফাইজুল কোরআনের মোহতারাম পরিচালক, গুলশান সোসাইটি জামে মসজিদের সম্মানিত খতিব, বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন, হাফিজে কোরআন এবং প্রখ্যাত আলোচক জনাব মুর্তজা হাসান মাসুম ভাই, তার কাছ থেকে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের খ্যাতিমান প্রতিষ্ঠান, আন্তর্জাতিক অঙ্গনে নাম অর্জনকারী মারকাজু ফাইজুল কোরআন সম্পর্কে কিছু শুনবো এবং তার মাদ্রাসার আগামী দিনের পরিকল্পনা চিন্তা ভাবনা তিনি সংক্ষিপ্ত আকারে আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তিনি উত্থাপন করবেন ইনশাআল্লাহ। মোহতারাম মাওলানা মুর্তজা হাসান ফাইজি মাসুম। জাযাকুমুল্লাহ। মুহতারাম, মারকাজু ফাইজুল কোরআন আল ইসলামী মাদ্রাসাটি প্রায় 6 বছর আগে এই রমজান মাসেই আমরা প্রতিষ্ঠা করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখন প্রায় 400-র উপরে ছাত্র এই মাদ্রাসায় রয়েছে। আমাদের মাদ্রাসায় নাজেরা, হিফজ এবং কিতাব বিভাগ এই রমজানের পর থেকে শরহুল বিকায়া আরম্ভ হবে। শরহ বিকায়া পর্যন্ত আমাদের মাদ্রাসায় ক্লাস রয়েছে। আমি আমার মাদ্রাসাটাকে হঠাৎ করে 2-4 জামাত খোলার সিদ্ধান্তটা আমি নেইনি, কারণ আমি যে সকল তালিমি মুরব্বি নিগরানিতে চলি তাদের মতামত হচ্ছে যে প্রতি বছর 1 জামাত করে যেন হয়, তাহলে পড়ালেখা এবং আমাদের মাদ্রাসার যে পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা হবে। সেজন্য আমরা প্রতি বছর 1টি জামাত করে আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ শরহুল বিকায়া পর্যন্ত এ পর্যন্ত খোলা হয়েছে। আমি মুহতারামকে একটি সুসংবাদ দিই, কেন জানি আমার সবসময় পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম আমি বিশেষ করে শবে বরাতের পরে করে থাকি, কিন্তু এবছর আমার একটু দেশের বাইরে যাওয়ার, একাধিক দেশে ছোট ছোট প্রোগ্রাম ছিল, প্রায় 3টা দেশে। তো সঙ্গত কারণে আমি পুরাতন ছাত্রদের ভর্তিটা আগেই নিয়ে ফেলি, এবং কারণ আমাদের যেহেতু চাহিদা অনেক ছাত্র এখানে আসে, কিন্তু আমরা খুব অল্প একটা নির্দিষ্ট পরিমাণ ছাত্র নিতে পারি। সঙ্গত কারণে আমি আগেই যাই সকল ছেলেরা বছরে পড়ালেখা অথবা চলাফেরায় ভালো করেনি ওদেরকে বাদ দিয়ে আমরা পুরাতন ছাত্রদেরকে ভর্তি করি, এবং যেই পরিমাণ সংখ্যক খালি থাকে আমরা সেই ক্যাটাগরি মেনটেন করে ওই পরিমাণ ছাত্র আমরা পরবর্তী বছর নিয়ে নিই। তো যেহেতু আমাদের ভর্তি শরহ বিকায়া পর্যন্ত ভর্তি, পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম শেষ, সেজন্য যখন লকডাউনের কারণে মাদ্রাসা বন্ধ হয়ে গেল, কিছুদিন আমরা অপেক্ষা করেছিলাম, কালক্ষেপণ করেছিলাম। যখন আর মাদ্রাসা খুলছেই না, তখন আমরা প্রথমত নাজেরা এবং হিফজ বিভাগের পড়ালেখাটাকে বন্ধ করিনি, বরং অনলাইন ক্লাস আমাদের সকল ওস্তাদদের মাধ্যমে আমরা অনলাইনে সবক আমুক্তাগুলো চালিয়ে গিয়েছে এবং আজও পর্যন্ত চলছে। ইনশাআল্লাহ 28 রমজান পর্যন্ত আমাদের মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চলবে। আর কিতাব বিভাগের ছাত্রদেরকে আমাদের একটা ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু রমজানের একেবারে
পরপর মাদ্রাসা খোলার একটা সম্ভাবনা আমরা দেখছিলাম, আপনি শুরুতেই বলেছিলেন। সেই সম্ভাবনার দ্বার কিন্তু দিন দিন সংকুচিত হচ্ছে। সঙ্গত কারণে আমরা ইচ্ছা ছিল যে রমজানের পরে ইনশাল্লাহ কিতাবখানা খুলে ফেলবে, কিন্তু এখন তো পরিস্থিতি একটু অন্যরকম মনে হচ্ছে। যদি রমজানের পরেও মাদ্রাসার লেখাপড়া কার্যক্রম স্বাভাবিক না হয়, এক্ষেত্রে আমাদের যে শেখ হাসান জামিল ভাই যে কথাটি বলছিলেন যে মাদ্রাসার পরিবেশ যেন সরকার সুন্দর আমাদেরকে মাদ্রাসা খোলার ব্যবস্থা করে দেন, আমি ওই কথার সাথে একমত। কিন্তু আমার সাথে আরেকটি সংযুক্তি হলো যে মাদ্রাসার ছেলেরা যেভাবে আমরা থাকি, হ্যাঁ, এখানে অনেক ছোট ছোট বাচ্চারাও থাকে, অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি যেটা আমরা মেনেই করব এবং সরকার আমাদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবে। কারণ এভাবে করে যদি লম্বা পড়ালেখা বন্ধ থাকে তাহলে আমাদের বাচ্চাদের বিশাল ক্ষতি হয়ে যাবে। সঙ্গত কারণে স্বাস্থ্যবিধি তো আমরা অবশ্যই ফলো করব, কিন্তু এক্ষেত্রে কিন্তু সরকারের সহযোগিতা দরকার। কারণ অন্যান্য এইভাবে করে সাধারণ দিনী প্রতিষ্ঠানগুলো তাদের এরকম সক্ষমতা খুব কমই আছে যে তারা নিজেরাই এই সব কিছু মেনটেন করবে। এটা আসলে কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আমি আজকের এই লাইভের মাধ্যমে কয়েকটি কথা অবশ্যই বলবো। আমি আমার মাদ্রাসা সম্পর্কে আগে বলবো। আমি মাদ্রাসাটি প্রতিষ্ঠা করার পিছনে একটি বড় স্বপ্ন আছে। আপনারা অবশ্যই জানেন, অথবা অনেক বড় বড় আলেমদের কাছ থেকে আমরা প্রায় সময় যে সকল মাদ্রাসায় আন্তর্জাতিক মানের হিফজ প্রদান করা হয়, শিক্ষা প্রদান করা হয়, এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের মুরব্বীরা খুব একটা ভালো নজরে দেখেন না। এবং তারা যে ভালো নজরে দেখেন না এর যথেষ্ট যৌক্তিকতাও আছে। কারণ আমাদের দেশের একটা সময় এমন ছিল যারা ভালো আন্তর্জাতিক হাফেজ হতেন তারা আলেম হতেন না। ভালো আন্তর্জাতিক যারা কারি হতেন তারা অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত যে তারা ইলমে নববী থেকে মাহরুম হয়। অনেক ক্ষেত্রে তাদের আদব আখলাক চলাফেরাটাও অসুন্দর হয়ে থাকে। সঙ্গত কারণে আপনি অবশ্যই জানেন, কারণ আপনার বাবা ছিলেন শাইখুল হাদিস। বাংলাদেশের আমরা শাইখুল হাদিস বলতে যাকে চিনি তিনি হচ্ছেন আপনার বাবা। আরেকজন হলেন শাইখুল হুফাজ, আপনার বাবার মুখ থেকেই শুনেছি তিনি বলতেন যে বাংলাদেশের দুজন, একজন হলেন শাইখুল হাদিস, আল্লাহ আমাকে বিশেষভাবে কবুল করেছেন, আর আমার নানা আলহাজ হাফেজ ফয়জুর রহমান রহমতুল্লাহি আলাইহি, উভয় তো রহমতুল্লাহি আলাইহি, তাকে শাইখুল হাদিস সাহেব বলতেন, তিনি হলেন শাইখুল হুফাজ। আমার নানাজি রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে অনেক আদর্শ আমি শিখেছি, দেখেছি, এবং সেই আদর্শগুলোকে সামনে রেখে আমি একটি সম্ভাবনা দেখছিলাম যে আন্তর্জাতিক শিক্ষা এটা বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি বটে, কিন্তু এর থেকে বড় জরুরি একটি আদর্শবান হাফেজ হওয়া, আলেম হওয়া। যেহেতু আমার প্রাণপ্রিয় ছোট ভাই ও প্রায় 60টি দেশে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিশ্বের দরবারে বাংলাদেশের মানকে সমুন্নত করেছে, তা আমার ঘরেই আন্তর্জাতিক আদবওয়ালা হাফেজ আছে। আর আমি সরাসরি আমার নানাজি রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে তার বিভিন্ন আদর্শগুলো দেখেছি। আমার বিশ্বাস ছিল যে আমি দুটার সমন্বয়ে আমি একটি মাদ্রাসা খুলবো, যেই মাদ্রাসার মধ্যে আন্তর্জাতিক হাফেজও হবে এবং আন্তর্জাতিক আলেমও হবে, এবং এই আন্তর্জাতিক হাফেজ যারা বেয়াদব হয়ে যায় বা যারা নাকি মুরব্বি হারা হয়ে যায়, আমাদের সন্তানরা আশা করি ওরকম মুরব্বি হারা হবে না। এরকম একটি আশা নিয়ে মাদ্রাসাটি খোলা। আর আমার মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা এবং সিনিয়র সহসভাপতি আখেরি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, তার যথেষ্ট দিক নির্দেশনা এবং পরামর্শ, এবং এছাড়াও বাংলাদেশের আপনারা আছেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় মুরব্বী আলেমরা আছেন, তাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ জি ভালো চলছে। জি জি মোহতারাম মুর্তজা হাসান মাসুম ভাই, আমরা ইনশাআল্লাহ সময় তো আসলে খুব বেশি আমরা দীর্ঘ নিতে পারবো না আপনার মাদ্রাসা সম্পর্কে। আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এবং দর্শকরা তো হলাম, এবং মানে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে ধীরে ধীরে গড়ে উঠছে এবং ধীরে ধীরে সামনের দিকে কদম কদম এগিয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো আমরা জানতে পেলাম, অনুপ্রাণিত হলাম
এবং আমরা দোয়া করি ইনশাআল্লাহ উত্তর মার্কাজুল ফাইজুল কোরআন লক্ষ্য এগিয়ে চলুক ইনশাআল্লাহ। সুন্দর কিছু তথ্য চলে এসেছে, কিছু পরামর্শ চলে এসেছে যে এভাবে শিক্ষা বর্ষের সমাপ্তি লগ্নেই পুরাতন শিক্ষার্থীদেরকে যদি মাদ্রাসায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করে নেওয়া যায় তাহলে আসলে পরবর্তী শিক্ষাবর্ষের জন্য নতুন ছাত্র পরিকল্পনাটা অনেক সুনির্দিষ্টভাবে করা যায়। কি বলেন হাসান ভাই, সাখাওয়াত হাসান ভাই, আইয়ুবী ভাই? আমার কাছে বিষয়টি মনে হচ্ছে যেন এটি আসলে খুব ভালো একটি পদক্ষেপ। আমরা এই বিষয়টি আগামী দিনে আমাদের মাদ্রাসাগুলোতেও আমরা অ্যাপ্লাই করতে পারি, যে পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম আগেই সম্পন্ন হয়ে গেলে পরবর্তী বছরের পরিকল্পনাটা অনেক সুনির্দিষ্টভাবে করা যায় এবং অনেকটাই সুনির্ধারিত পরিকল্পনা নিয়ে পরবর্তী শিক্ষা কার্যক্রম শিক্ষাবর্ষ শুরু করা যায়। তো আমরা এখন আমাদের সঙ্গে আছেন, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জননন্দিত মুফাসসিরে কোরআন, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, যিনি মার্কাজুত তারবিয়া নামে বিশাল চমৎকার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সাভার আলমনগরে, হিমায়তপুর সংলগ্ন আলমনগর হাউজিং এ সুবিশাল পরিসরের নবনির্মিত ভবনে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মার্কাজুত তারবিয়া স্থানান্তরিত হয়ে তার কার্যক্রম শুরু করেছে। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের থেকে শুনবো যে আগামী শিক্ষা বর্ষ নিয়ে ওনার মার্কাজুত তারবিয়া ওনারা কি ভাবছেন এবং কিভাবে পরিকল্পনা করছেন। মোহতারাম আইয়ুবী ভাই যদি সংক্ষেপে একটু আমাদেরকে অবহিত করতেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সুন্দর সুন্দর কথা আসলে সকলের কাছ থেকে চলে এসেছে। আমিও লম্বা কোনো কথা নয়, আমার মাদ্রাসার যে পরিকল্পনা অনেকগুলো দিককে একত্রিত করে মুরব্বীদের অনুসরণে আপনাদের সাথে মশওয়ারা করে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল। একেবারে বাইতুল্লাহ শরীফের মাতাফে বসে আমাদের দেওয়ানার পীর সাহেব হুজুর উনি নামকরণ করেছিলেন মার্কাজুত তারবিয়া। তারবিয়া এই জন্যে বলেছিলেন যে তালিমের সাথে তারবিয়ার যে তারবিয়াতি নিজামের সংযুক্ততাকে আবার পুনরায় এটাকে খানকাহী নিজাম এবং তালিমি নিজাম দুইটাকে একত্রিত করার মেহনত এখান থেকে করা, এবং এটাকে কেন্দ্র করেই আমরা এখান থেকে তারবিয়াতি নিজাম এবং ইসলাহি যে কার্যক্রমগুলো সেগুলো এখান থেকে আরো আগে থেকেই করে আসতেছি। আপনারা এখানে এসেছেন, সময় দিয়েছেন, অনেক বরকত হয়েছে। আর শিক্ষা ব্যবস্থা আগামী বছরের যেটা ফিকির, এটা মুর্তজা হাসান ফয়জি সহকারে তার মাদ্রাসায় যেরকম ভর্তিটা আগে করে ফেলেছে, আমার মাদ্রাসার তো আবার সে সভাপতি, এই কারণে আমার মাদ্রাসারও পুরান ছাত্রর ভর্তি আগে হয়ে গেছে। ওই ওনার পরামর্শে, যেহেতু মার্কাজুত তারবিয়ার সভাপতি আবার উনি, এই হিসাবে ওনার ওখানে যখন ভর্তি হয়েছে আমার এখানে ওই পুরান ছাত্র ভর্তি হয়ে গেছে। যাদেরকে আমরা নেওয়ার মতো তাদেরকে ভর্তি করে ফেলেছি এবং অনলাইনে তাদের সাথে টেলিফোনে হাফেজ সাহেবরা তাদের সবক শুনছে এবং তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। আসলে এভাবে তো দিন দিন শিক্ষা অবস্থা দুর্বল হয়ে পড়বে। সম্মিলিতভাবে এখানে যেহেতু গবেষক ওলামায়ে কেরাম এখানে রয়েছে, সাখাওয়াত হোসেন রাজি সাহেব, মৌলানা গাজী ইয়াকুব সাহেব সহকারে, আমাদের হাসান জামিল ভাই সহকারে, আল্লামা মামুনুল হক সাহেব, মুর্তজা হাসান ফয়জি সাহেব, এটা তো একটা টিম এখানে আছে। তা আমরা ভবিষ্যৎ রমাদানুল মুবারকের পরপরই আমাদের ছাত্রদের জন্য শিক্ষা ব্যবস্থার ত্রুটি না হয়, একদিকে সরকারের কাছে দাবি জানানো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিক, আর একদিক দিয়ে আরো সুপরিকল্পিত আমরা এই মহামারীর সময় কি কি পদক্ষেপ নিতে পারি এই বিষয়ে আমার মনে হয় ঘরোয়া বৈঠকের মাধ্যমে জাতিকে একটা বিশেষ দিক নির্দেশনা দেওয়া দরকার, যাতে করে আমাদের দেয়া মাইল ফলকে অন্যান্য প্রতিষ্ঠানগুলো চলতে পারে। এর জন্য আমি লম্বা একটা ঘরোয়া সুচিন্তিত বৈঠক এটা আমাদের ভেতরে শিক্ষা ব্যবস্থা নিয়ে হোক, এটা আমি কামনা করি।
আইয়ুবী সাহেবের সাথে আরেকটা বৈঠক লাগবে, সেটা হচ্ছে উনি এত সুন্দর স্লিম কেমনে হইলেন এটাও আমাদের জানা লাগবে। হ্যাঁ, এত সুন্দর স্লিম কি করে হয়ে গেলেন এটাও আমাদের জানা লাগবে। আপনি 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 এখন শুধু এই স্টাইলটা শিক্ষা ব্যবস্থার ফাঁক দিয়ে আপনি আমার স্লিম নিয়ে এত গবেষণা শুরু করে দিলেন। আমি তো ওই আরেকটা যে গবেষণা আছে, খাই সেটা না। হচ্ছে যে টুপিটা পরছে উনি, পাস করলে মাথা যে স্টাইল কি চেঞ্জ হয়ে গেছে নাকি না নতুন কোনো কিছু শুরু হয়েছে, এটা আমাদের ভাবা উচিত আর কি। না আমরা না, দেখি যে অন্যরা কাজী পাস ইয়াকুব করলে ভাই, মাথা দিয়েছে, আর আমাদের মৌলানা দেওয়ানার খালেদ সাইফুল্লাহ খলিফা। আইয়ুবী ভাই, জি আসলে এই ব্রডকাস্টিং এর সময় ঠিক আমি সম্পূর্ণ কথাগুলো এমনি আমাদের পেজে ভালো করেই যাচ্ছে, শোনা যাচ্ছে, কিন্তু আমরা সংযুক্ত আছি হয়তো সম্পূর্ণ শুনতে পাচ্ছি না কথাগুলো। সাউন্ড একদম কম। সাউন্ড সিস্টেমে সমস্যা হওয়ার কারণে সংক্ষিপ্ত কথা হচ্ছে আর কি। মৌলানা আইয়ুবী ভাই, আমরা আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সঙ্গে আজকের এই এই আয়োজনের উদ্যোক্তা হিসাবে বা স্বাগত আলোচক হিসাবে আমরা 4 জন ছিলাম। আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে আমরা দর্শকরা জেনেছি। আমার তারবিয়াতুল উম্মাহ সম্পর্কে খুব সংক্ষিপ্ত আমি কিছু বলবো। তার আগে আমাদের যে আজকের আমি মুফতি সাখাওয়াত হোসেন রাজি ভাইকে আমি আলোচনা করার জন্য অনুরোধ করছি যে আপনি যতটুকু আমাদের প্রতিষ্ঠানগুলো সম্পর্কে শুনলেন, দারুল উলুম রহমানিয়া, মারকাজুল ফাইজুল কোরআন এবং মারকাজুত তারবিয়া, তাদের যে চিন্তা ভাবনা আগামী শিক্ষাবর্ষ নিয়ে এবং সামগ্রিক চিন্তা এবং আগামী দিনে আমাদের মাদ্রাসাগুলোর কার্যক্রম আমরা কিভাবে নতুন শিক্ষাবর্ষের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখতে পারি সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে আমাদের দর্শকদেরকে আপনি কিছু বলবেন রাজি ভাই। জি, ধন্যবাদ বন্ধু মাওলানা মামুনুল হক। আমি দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে আমাদের মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, শেখ হাসান জামিল, গাজী ইয়াকুব সাহেব এবং মাওলানা মুর্তজা হাসান ফয়জী সাহেব ওনারা আছেন। আগামী বর্ষে আসলে মাদারেসে দিনিয়া বা কমি মাদ্রাসার শিক্ষাবর্ষ কিভাবে শুরু হবে ভাবনাগুলো নিয়ে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রাম চলছে। আমি জানি না আসলে আমার আওয়াজ কত দূর পর্যন্ত যাচ্ছে কিংবা ঠিক মতো যাচ্ছে কিনা। নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে, সাউন্ড প্রবলেম মনে হচ্ছে। ঠিক মতো যাচ্ছে, মুফতি আমিনী সাহেবের মতোই বলিষ্ঠ আওয়াজ শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আসলে মানে একেবারে ছোট্ট করে 3টা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে আগামী বছর কমি মাদ্রাসাগুলো কখন খুলবে, কিভাবে খুলবে, এই একটা নির্দেশনা কমি মাদ্রাসার বোর্ডগুলোর পক্ষ থেকে এখনই আসা চাই। আমরা যারা সরকারের দিকে তাকিয়ে আছি আমাদের মনে রাখতে হবে কমি মাদ্রাসাগুলো স্বতন্ত্র প্রতিষ্ঠান। কমি মাদ্রাসার বন্ধ, ছুটি, পরীক্ষা সবগুলো নিয়ন্ত্রণ করে বেফাকুল মাদারেস আল আরাবিয়া এবং সম্মিলিত বোর্ড আল হাইয়াতুল উলিয়া। এই জন্যে পরিস্থিতি বিবেচনা করে এখনই একটি দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি। বোর্ড কর্তৃপক্ষ এখনই সজাগ হন, আপনারা সতর্ক হন। পরিস্থিতি সামনে রেখে আমি মনে করি অপশনাল কিছু টিপস দিয়ে দিক নির্দেশনা দেওয়া যায়। আমি আশা করি ঈদ উল ফিতরের পূর্বেই কমি মাদ্রাসা বোর্ডগুলো এরকম একটা দিক নির্দেশনা দেবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে দিন দিন কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। হয়তোবা পরিস্থিতির আরো অবনতি ঘটবে। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমি শুরু থেকে যে কথা বলে আসছি সেটি হচ্ছে যে ভাইরাস, করোনা নামক ভাইরাস যে এসছে বা আঘাত হেরেছে, এটা একদিনে চলে যাবে এমন নয়। এখন তো চিকিৎসা বিজ্ঞান বলছে হতে পারে এটা যুগ যুগ ধরে বা শতাব্দীকাল ধরে থাকতে পারে। তাহলে এই পরিস্থিতি বা লকডাউনের এই পরিস্থিতি কতদিন চলবে? মৌলিক যে বিষয় আমি সেটা মনে করি যে সতর্কতা বিধি মেনে আমাদের সব কাজ করা দরকার এবং আল্লাহর উপর ভরসা রাখা দরকার। এর বাইরে এইভাবে লকডাউনের পর লকডাউন দিয়ে যাওয়ার আমি কোনো মানে খুঁজে পাই না। হ্যাঁ, যখন আক্রান্তের সংখ্যা
বাড়ছে, আমাদেরকে আরো মানে প্রপার ওয়েতে প্রত্যেকটা সতর্কতা বিধি মেনে চলতে হবে। না হলে, আর এটা তো আসলে এখন আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি যে এইভাবে যদি লকডাউন চলতে থাকে তো করোনায় না যত মানুষ না মারা যাবে, না খেয়ে তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ মারা যাবে। তো সেক্ষেত্রে লকডাউন পরিস্থিতি আমি জানি না কতদূর পর্যন্ত চলবে। ওলামা একরাম আল্লাহর উপর ভরসা বিশ্বাস রেখে বস্তুবাদী বিশ্বাসে তাড়িত না হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং আমি যেটা মনে করি, আমি আগে থেকে বলে আসছি, মাদারেসা কওমিয়া, মাদারেসা দিনিয়া গুলো আসলে সাধারণ প্রতিষ্ঠানের মতো নয়। সাধারণ প্রতিষ্ঠানে সতর্কতা বিধিগুলো মেনে চলা অত্যন্ত কঠিন হবে, কারণ প্রতিদিন বাইরে থেকে ছাত্ররা ভিতরে ইন করবে, আবার তারা বাইরে চলে যাবে। আর মাদারেসা দিনিয়ার যদি আমরা বিতর্কত পরিবেশটা ঠিকঠাক রাখতে পারি, নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে ছেলেরা যেহেতু আবাসিক থাকে, তো তাদের জন্য সতর্কতা বিধিগুলো মেনে চলা একেবারে সহজ। সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, যখন মাদারেসা কওমিয়া গুলো খোলা হবে তখন আমরা সেক্ষেত্রে একটা চেকআপের ব্যবস্থা করতে পারি। তো যতদূর চেকআপের ব্যবস্থা করা যায়, এবং তারা যখন মাদ্রাসায় ইন করবে সেক্ষেত্রে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার বিষয়টিও বিবেচনা রাখতে পারি। এই সতর্কতা বিধি মেনে আমরা আসলে, আমি মনে করি, যথাসময়ে মাদ্রাসাগুলো খুলে দেওয়া যায়। রিস্ক তো থাকবেই, আগামী 200 বছর যদি করোনা থাকে 200 বছর রিস্ক থাকবে। আর না হয় আমরা দেখবো যে এই আগামী বছরে যথাসময় শিক্ষাবর্ষগুলো ওপেন না করতে পারলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর 3 নম্বর কথা যেটা, যদি পরিস্থিতি খুবই অবনতি ঘটে তাহলে আমরা ভর্তি কার্যক্রমগুলো সেরে নিতে পারি। সেক্ষেত্রে আজকাল অনলাইন ভিত্তিক ভর্তি কার্যক্রম পরিচালনা করা একেবারে সহজ। আমাদের পুরাতন ছাত্র যারা আছে তাদেরকে ভর্তির কাজের সঙ্গে আমরা যুক্ত করে নিতে পারি, তাহলে অনেক দূর কাজ আমরা এগিয়ে যাবে। আর আমি বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, বাংলাদেশ নিয়ে বিশ্বের নানা চিকিৎসকদের যে ধরনের মতামত আমরা শুনেছিলাম যে প্রতিদিন লক্ষাধিক লোক মারা যাবে, আল্লাহ পাকের দয়া অনুগ্রহে আসলে এই ধরনের কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি। আল্লাহর দয়া এবং করম আমাদের আছে, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর দয়া এবং করম থাকবে। মসজিদ গুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আমরা দেখেছি 5 ওয়াক্ত নামাজ এবং তারাবির মসজিদে হচ্ছে। সেক্ষেত্রে এখন যে একটা আওয়াজ উঠছে যে দীর্ঘ সময় যদি করোনা পরিস্থিতি থাকে তাহলে আমরা কিভাবে চলবো। আমাদের জন্য মৌলিক কাজ হচ্ছে সতর্কতা বিধিগুলো মেনে চলা এবং সব কাজ এগুলো করে যাওয়া। আমি তো আর অন্য কোনো উপায় দেখছি না। কেউ হয়তো বলবে যে আরো অপেক্ষা করেন, আরো অপেক্ষা করেন। আসলে এটাকে যেভাবে আইডেন্টিফাই করা হয়েছে, এই ভাইরাসকে যেভাবে পরিচয় করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমি মনে করি যে লকডাউন পরিস্থিতি হয়তো 200 বছর থাকা লাগতে পারে। আমি মনে করি যে সতর্কতা বিধিগুলো মেনে যথাসময়ে মাদ্রাসা পরিচালনা, বেশি মাত্রা আক্রান্ত হলে 1 সপ্তাহ 2 সপ্তাহ বিলম্ব হতে পারে, কিন্তু মাদ্রাসাগুলো খুলে দিতে হবে রমজানের পরে, এবং এই সম্পর্কে এখনই মাদারেসা কওমিয়ার বোর্ডগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। জি, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা এবং সময় উপযোগী কথা আমাদের মহতারাম সাখাওয়াত হোসেন রাজী ভাইয়ের পক্ষ থেকে এসেছে। আগামী শিক্ষাবর্ষ সম্পর্কে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো কি কোন প্রক্রিয়া পদক করে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে। আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের শীর্ষ উলামা ইকরাম, আমাদের বেফাকুল মাদারিস এবং আমাদের আল-হাইয়াতুল উলিয়া কওমিয়া মুরব্বীরা এই সকল বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে আসলে আমাদের আজকের এই আয়োজনে জনসেবক মহতারাম গাজী ইয়াকুব ভাই আমাদের সাথে রয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় মহতারাম মাওলানা মুফতি রাফি বিন মুনির। তিনি যদিও স্ক্রিনে আসছেন কম, তিনি আমাদের এই পূর্ণ প্রোগ্রাম উন্নয়ক হিসেবে তিনি অন্তরাল থেকে অভূতপূর্ব ভূমিকা রেখে চলে। আমরা তাদের কাছ থেকেও ইনশাআল্লাহ কিছু বক্তব্য শুনবো। আমরা আমাদের এই কর্মসূচি আর খুব বেশি দীর্ঘায়িত করব না। স্বাগত আলোচক হিসেবে আমার পরিচালনাধীন তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা সম্পর্কে আপনাদের সঙ্গে 2-4টি কথা শেয়ার করেই ইনশাআল্লাহ গাজী ইয়াকুব ভাই এবং
ভাইয়ের কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসাটি আপনারা জানেন যে আমাদের এই কেরানীগঞ্জের কলাতিয়ায় পরিসরে একটি বিশাল সৌন্দর্য এবং সুবিধা সম্বলিত বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবার কার্যক্রম চলছে। আমাদের সেই বিশাল প্রতিষ্ঠানটি হবে জামিয়াতুত তারবিয়া নামে, ইনশাআল্লাহ আমরা সেখানে কার্যক্রম পরিচালনা করব। আর সেই জামিয়াতুত তারবিয়ার শাখা প্রকল্প হিসেবে উম্মাহ মাদ্রাসা নামে আমাদের দেশব্যাপী শাখা প্রতিষ্ঠান পরিচালনা করার পরিকল্পনা। আমাদের এই তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা নামে আমাদের কওমি মাদ্রাসা সিলেবাসের সরহেবে জামাত পর্যন্ত এবং সঙ্গে সেখানে আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থার যে এসএসসি অর্থাৎ আমাদের মামুন সাহেব হুজুরের মাইকটা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হাসান জামিল সাহেব হুজুর যদি কিছু বলতেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাই মামুন হক ভাই যে কথাগুলো বলছিলেন যে ওনার বিশাল পরিসরে জামিয়া তারবিয়াতুল উম্মাহ যেটা হচ্ছে কলাতিয়া, আমরা জানি বিশাল পরিসর হচ্ছে, তার অধীনে কিছু তারবিয়াতুল উম্মাহর কিছু মাদ্রাসাও আমাদের একটু সমস্যা, আমরা দুঃখিত, এটা অনাকাঙ্ক্ষিত কারণে সংযোগ দুর্বলতার কারণে একটু সমস্যা হচ্ছে। দর্শকরা এরপর ধৈর্য ধরে আমাদের সঙ্গে আছেন। সকল দর্শক এবং শ্রোতাদেরকে আমরা শুকরিয়া জানাই, অভিনন্দন জানাই। তো সংক্ষেপ করছি আমি। তো আমাদের এই মোহাম্মদপুর থেকে স্বল্প দূরেই যে বুড়িগঙ্গা কিলোমিটার দূরত্বেই সেখানে আমরা অস্থায়ী ভাবে ভাড়ায় আপাতত কার্যক্রম পরিচালনা করছি। বিগত শিক্ষাবর্ষে আমাদের একেবারে মক্তব থেকে নিয়ে সরেবেকা পর্যন্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং সেখানে আমাদের ছাত্ররা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ পর্যন্ত সমন্বিত কার্যক্রম পরিচালিত হয়েছে। সাথে সাথে আমাদের এই দাওরা পরবর্তী তাখাসসুস বিশেষ বিভাগ বিষয়িত উচ্চ শিক্ষার যে বিভাগ, সেটাও দুটি বিষয় আমাদের সেখানে উচ্চ শিক্ষার আয়োজন রয়েছে। একটি হলো তাখাসসুস ফিল ফিকহ, 2 বছর মেয়াদী ইফতা শিক্ষা ব্যবস্থা, আরেকটি হলো 1 বছর মেয়াদী তাখাসসুস ফিস সিয়াসাতি শারঈয়া, ইসলামী রাষ্ট্রবিজ্ঞান অথবা ইসলামী রাজনীতি বিষয়েও আমাদের এখানে উচ্চতর কিছু পড়াশোনার ব্যবস্থা রয়েছে। 1 বছর মেয়াদী, সেখানেও কিছু ছাত্র থেকে পড়াশোনা করে থাকে। তো এই হলো আমাদের ওখানকার ব্যবস্থা। তো আলহামদুলিল্লাহ আমরা ধীরে ধীরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি অস্থায়ীভাবে এখানে কার্যক্রম পরিচালনা করছি। আর ওখানে কতিয়ায় আমাদের ক্যাম্পাসের কাজ, সেখানে বিভিন্ন কার্যক্রম, নির্মাণ কাজ, উন্নয়ন কাজ চলছে। আমরা আশা করছি যে আগামী শিক্ষা বর্ষের মাঝামাঝি দিকে আমরা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে কিছু কার্যক্রম অন্তত ইনশাআল্লাহ শুরু করব। দোয়া চাই এবং আপনারা আমাদের স্টুডিওতে বিভিন্ন ভাবে যারা সংযুক্ত আলোচকরা, আমি এই বিষয়ে দোয়া চাই। প্রিয় দর্শক মণ্ডলী, তো আমরা এভাবে তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা একটি ভিশন নিয়ে কার্যক্রম পরিচালনা করে। তারবিয়াতুল উম্মাহর বড় একটি ঘোষণা হলো, টার্গেট হলো যে আমরা বেছে বেছে শুধু মেধাবী শিক্ষার্থী, অর্থাৎ যারা আমাদের প্রচলিত ভাষায় বা প্রচলিত পরিভাষায় যাদেরকে মেধাবী বলা হয়, যারা পরীক্ষায় অনেক নম্বর পায়, শুধুমাত্র তাদেরকে নিয়ে বরং আমাদের তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার যে আয়োজন, সেটি আমাদের প্রচলিত পরিভাষায় যাদেরকে আমরা মেধাহীন বা দুর্বল মেধা বলি, তাদেরকে নিয়ে তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা একটি স্বপ্ন দেখে। আমাদের বিশ্বাস যে আসলে তারাও মেধাহীন নয়, মেধাবী। তাদের মেধার যে বিকাশ ঘটানোর দায়িত্ব আমাদের, তাদের মধ্য থেকে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে তারবিয়াতুল উম্মাহ একটি চ্যালেঞ্জিং কার্যক্রম পরিচালনা করছে। তো ইনশাআল্লাহ আগামী শিক্ষাবর্ষেও আমাদের কোটা ভিত্তিক আমাদের সেখানে আয়োজন খুব সংক্ষিপ্ত পরিসরে
আমরা সর্বোচ্চ এক একটি শ্রেণীতে 20 জন করে ছাত্র, 20 থেকে 25 জনের একটি কোটা আমাদের নির্ধারিত রয়েছে, সেভাবে আলহামদুলিল্লাহ কার্যক্রম পরিচালনা করছে। তো সেই কাজ ইনশাল্লাহ চলবে। আমাদের ইতিমধ্যে এই অচল অবস্থার মধ্য দিয়ে আমরা অনলাইন ভিত্তিক আমরা ভর্তি কার্যক্রম শুরু করে দিয়েছি এবং আমাদের সিদ্ধান্ত রয়েছে যদি এই লকডাউন এবং অচল অবস্থার পরিস্থিতি দীর্ঘায়িত হয় তাহলে ইনশাল্লাহ আমরা জুন মাসের মাঝামাঝি নাগাদ আমরা অনলাইনেই আমাদের শিক্ষা কার্যক্রম পরবর্তী শিক্ষাবর্ষের জন্য শুরু করে দেব ইনশাল্লাহ। তো আমরা এটি নতুন একটি পদক্ষেপ নিতে যাচ্ছি যে অনলাইন ভিত্তিক আমাদের মাদ্রাসার যে ক্লাস করা, পরীক্ষা নেওয়া, শিক্ষা কার্যক্রম পরিচালনা করা, চলতি এই কার্যক্রমে নতুন শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি নিচ্ছি। আমরা অনলাইনে ভর্তি হয়ে ভর্তি পরীক্ষা দিতে পারছে, তবে নতুন ছাত্র অনলাইনে ভর্তি পরীক্ষা দিয়ে যদি তারা উত্তীর্ণ হয় সেক্ষেত্রে তাদের ভর্তি চূড়ান্ত করবার জন্য সশরীরে উপস্থিত হয়ে ভর্তি চূড়ান্ত করতে পারবে। তবে এভাবে তারা মাদ্রাসার সাথে সংযুক্ত হয়ে তাদের অন্যান্য কার্যক্রম ইনশাল্লাহ পরিচালনা করতে পারবে। এই হলো আমাদের সংক্ষিপ্ত ইনফরমেশন আমাদের তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা জামিয়াতুত তারবিয়া নিয়ে। সকলের কাছে দোয়া চাই। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। তো আমি এখন ফ্লোর দিব এবং আলোচনায় আসবার জন্য মাইক্রোফোন তুলে দিব আমাদের প্রিয় আজকের আমন্ত্রিত মেহমান মোহতারাম মাওলানা গাজী ইয়াকুব ভাইকে। গাজী ইয়াকুব ভাই যদি আজকে আমাদের অডিয়েন্স এবং দর্শকদের উদ্দেশ্যে তিনি কিছু কথা বলেন। আমরা দেখছি যে গাজী ইয়াকুব ভাই আলহামদুলিল্লাহ আমাদের গাজী ইয়াকুব ভাই এই করোনা পরিস্থিতিতে অচল অবস্থার মধ্যে যে অভূতপূর্ব মানব সেবা তিনি দিয়েছেন, খেদমত তিনি আঞ্জাম দিয়েছেন। বাংলাদেশের সর্বমহলে একটি আলোচিত নাম এখন মাওলানা গাজী ইয়াকুব। তিনি একটি মাদ্রাসাও পরিচালনা করেন, মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত আছেন। তিনি তার জায়গা থেকে আমাদের আজকের এই আয়োজনে শরীক হয়েছেন। আমরা শুকরিয়া জানাই, ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি মোহতারাম মাওলানা গাজী ইয়াকুব ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আজকে যে সমস্ত বড় ভাইয়েরা আজকে আমাকে স্মরণ করেছেন, আসলে এখানে বিশাল সিংহপালের মধ্যে আমাকে সত্যি বেমানান মনে হচ্ছে। তারপরও বড় ভাইদের হুকুম, যেখানে শেখ হাসান জামিল, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, শেখুল হাদিস মাওলানা মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসেন রাজি এবং প্রিয় রাফি বিন মনির উপস্থিতি, সেখানে আমার উপস্থিতিটা আমার কাছে নিজের কাছে খুব ছোট মনে হয়। মাওলানা শেখ মুর্তজা হাসান ফাইজি মাসুম ভাই সকলের দিক থেকে অনেক অনেক বড়, যেটা আমি মনে করে থাকি আলহামদুলিল্লাহ। এবং প্রাণ ধরে দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককে আরো বেশি বিশাল পরিসরের খেদমত যেন নেন, সেই জন্য সবার কাছে দোয়াও চাই আমি, যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে আমার বন্ধুবর মুফতি সাখাওয়াত হোসেন রাজি একটু আগে বলে গিয়েছেন যে কওমি মাদ্রাসার স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য রয়েছে। বিশাল জনগোষ্ঠীর মধ্যে আমরা কয় পার্সেন্ট সেটা আমাদের চিন্তা করতে হবে। আমরা যদি কিছুটা দাম্ভিকতার সাথে বলি যে গভর্নমেন্টের কাছে আমরা কোনো রকম আনুকূল্য নেই না, কোনো কিছু নেই না, এই না নেওয়ার কারণে আমরা স্বতন্ত্রভাবে মাদ্রাসাগুলো খুলে ফেলবো, আমরা একটা কিছু দেখাবো, গভর্নমেন্টই ভালো করে জানে বা আমরা যারা সমাজ সেবার জন্য যেতে হয় সামাজিক কাজে, আমরা বুঝি রাষ্ট্রের অবস্থা কতটা কঠিন দিকে যাচ্ছে, কঠিনতর অবস্থা হয়ে যাচ্ছে। তো রাষ্ট্রের বিশাল সংখ্যাগরিষ্ঠ শিক্ষা ব্যবস্থা যদি বন্ধ থাকে, সেখানে কওমি মাদ্রাসা জোর করে খুলবে এটা টানার আওয়াজ তুলতে পারি আমরা, কারণ আমাদেরকে বুঝতে হবে আমরা কানাডা না, আমরা অস্ট্রেলিয়া না। গতকালকে আমার এক বন্ধু আমেরিকাতে কথা হয়েছে যে 3 কোটি মানুষ সেখানে অলরেডি বেকার হয়ে পড়েছে, এবং বাংলাদেশ ব্যবসা বান্ধব দেশ, যাদের গার্মেন্টস এর বিশাল একটা বাজার হচ্ছে আমেরিকা এবং ইউরোপে। তারা যদি আমাদের কাছ থেকে এই সমস্যার কারণে কোন রকমের কোনো ইম্পোর্ট না করেন বা আমরা এক্সপোর্ট না করতে পারি, তাহলে আমাদের দেশের বেকার সমস্যা কত কঠিন হয়ে যাবে, এটা একটা বিষয় আমাদের চিন্তা করতে হবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে শুধুমাত্র দেশ সম্পৃক্ত তা না, বিশাল জাতির সাথে আমাদের সম্পৃক্ততা রাখতে হবে। তো সেখানেও আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে যে তারা তাদের শিক্ষা ব্যবস্থাটাকে কতটুকু খুলতে পেরেছে, কতটুকু অগ্রগামী হতে পেরেছে, সেই জিনিসটা আমাদের শ্রদ্ধার সাথে রাখতে হবে। 2 নম্বর কথা হচ্ছে, মসজিদগুলো যখন নাকি মুসল্লি শূন্য হয়ে গেছে, দেখেন আমরা তারাবি শুরু করার পরেও কিন্তু আগের মতো মুসল্লি ফিরে পাইনি, এবং 1.5 ফিট থেকে 2 ফিট পাওয়ার পরও আমরা মুসল্লি ফিরে পাই না। আমরা তারাবি পড়াই, আমরা বুঝি মুসল্লির উপস্থিতি কতটুকু। ছেলেরা যে স্বতঃস্ফূর্ত ভাবে যে মসজিদে আসতো, সেটা এখন না করে মোড়ে মোড়ে তারা লকডাউনকে ভেঙে হলো ক্যারাম বোর্ড খেলে, লুডো খেলে, তাস খেলে,
অনলাইন অ্যাপস এর মাধ্যমে, এবং সেখানে তাদের উপস্থিতি আছে কিন্তু মসজিদের উপস্থিতি আগের থেকে কমে গিয়েছে। আমরা মাদ্রাসার কথাগুলো বলি, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে কওমি মাদ্রাসাগুলোর মধ্যে 50-50, স্বাবলম্বী স্বাবলম্বী, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের কটা ছেলে টাকা দিয়ে খায়, কটা ছেলে আমরা পড়াশোনা নিজস্ব অর্থায়নে করতে পারে, তারা আদৌ কি আগের মধ্যে ফিরে আসতে পারে কিনা। আমার জানা মতে হাদিয়া বলেন বা উপহার বলেন দিদিকে আমি দেখেছি বহু ছেলে পেলে এখন রাস্তার মধ্যে তারা ভ্যান টেনে হকারি করা শুরু করে দিয়েছে অলরেডি। এই জিনিসটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো এই জিনিসটাকে সামনে রেখে আমাদের ছেলেদের ভর্তির ব্যাপারটা, অনেকে খাবার দাবার নাম্বার পায় না, তাদের নাম্বারটা আমরা কি ঠিক মতো আগের মতো পাবো কিনা, তাদেরকে ফিরিয়ে আনতে পারবো কিনা। আমাদের আসাতে যায় কেরাম যারা নাকি জাতির জন্য নিবেদিত প্রাণ হয়ে সামান্য একটা ওজিফাকে সামনে রেখে মাদ্রাসাগুলোতে দরজ দিয়ে যেতেন, তারাও কি আগের মতো ফিরে আসতে পারবে কিনা। আমি আমার মাদ্রাসার কথা বলি, জামিয়া ইসলামিয়া আরবিয়া দক্ষিণ জোনাকি রোড মিরপুর 1-এর মধ্যে দাওরা হাদিস থেকে শুরু করে একটা সমস্ত বিভাগে মাদ্রাসাগুলোতে রয়েছে। গত মাসের বেতনটা আমরা দিতে পেরেছি, এই মাসের বেতনটা মোতাল্লিম আমার সাথে আলাপ করে বলতেছেন 50% দিতে পারবো কিনা সন্দেহ রয়েছে। এবং কিছু আসাম বলতেছেন যে আমরাও জানি না যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা আগামীতে শিক্ষাবর্ষে অংশগ্রহণ করতে পারবো কিনা। আমাদের দায়বদ্ধতা আছে, দায়বোধ আছে, সেখান থেকে আমরা কতটুকু কি করতে পারবো এটা তাদের মধ্যে চলে আসছে। এবং তারা আমাদেরকে বারবার প্রশ্ন করতেছে যে আমরা কি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ফিরে আসতে পারবো কিনা। তো সার্বিক বিষয়ে দারুল উলুম দেওবন্দ যে জিনিসটা করেছে শায়েখ হাসান জামিল দামাত বরকাতুল আলিয়ার কথা কেটে আমি বলবো, দারুল উলুম দেওবন্দ যে সবসময় ইমতিহানকে সামনে রেখে তাদের রেজাল্ট আউট করে দিয়েছে, সেইভাবে যদি ছেলেদেরকে ভর্তি করে নেয় তাহলে ছেলেদের মধ্যে যেটা চাপ, মাঝে আসার যেটা ভীতি, সেটা দূর হয়ে যাবে অনেকটা আলহামদুলিল্লাহ। এবং এই জিনিসটা যদি সবাই বহাল রাখে, মাওলানা মামুন হক ভাইয়ের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলবো, অনলাইন শিক্ষা ব্যবস্থা যিনি যেটা ভর্তি চালু করে নিয়েছেন, মুস্তাউদ্দিন রাজু ভাই আমাদের ছোট ভাই হলেও দায়িত্ব দিক থেকে অনেক বড়। তিনি একটা পরীক্ষার বিষয়ে ব্যাপারকে যেভাবে সহযোগিতা করেছেন, ভর্তির বিষয়ে যদি ব্যাপার কিভাবে সহযোগিতা করে নেয় তাহলে কি হবে, আমাদের ছেলেদের মধ্যে জবাবদিহিতা আসবে, পিছুটানটা কম হবে, এবং ছেলেদেরকে ভর্তির ব্যাপারে শৈথিল্যতা অর্থের দিক থেকে যদি আমরা কমিয়ে দেই যে ঠিক আছে তোমরা একটা সময় এটা পূরণ করে দিও, এইটুকু যদি আমরা তাদেরকে শীতলতা দেই, ভর্তিটা যদি হয়ে যায় তাহলে তাদের মধ্যে দায়িত্ব চলে আসবে, জবাবদিহিতা চলে আসবে, ওস্তাদের মধ্যে কিছু নেগরানি চলে আসবে। ওস্তাদরা যদি কওমি মাদ্রাসার সম্পূর্ণ ঠিকই আছে আদবের মধ্যে, আখলাকের মধ্যে, তরবিয়তের মধ্যে, এটা যদি আমরা অনলাইনের মধ্যে তাদেরকে সাপোর্ট দিয়ে যাই, অবশ্যই আমাদের ছেলেরা ফিরে আসবে। আমাদের শিক্ষা ব্যবস্থা আলহামদুলিল্লাহ অন্যদের চেয়ে ভালো হবে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ঝড় তুফান নামলেও আমাদের ছেলেরা আদবে আখলাকের দিক থেকে, তরবিয়তের দিক থেকে, নেগরানির দিক থেকে এখনো আলহামদুলিল্লাহ দেশের মধ্যে একটা ভালো অবস্থান রয়ে গেছে। আমরা যদি সেই জিনিসটাকে সামনে রাখি আর আপনারা যদি বারবার তাদেরকে সেই বুস্টটা দিয়ে যান, আশা করি আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা পাবো। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সকলের কাছে দোয়া চাই, আখের যে কথাটা বলি, আমরা সামাজিক কাজ করতে গিয়ে বুঝতে পারতেছি দেশের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। মানুষ কথা বলতে পারতেছে না, খাবার দিতে পারতেছে না তাদেরকে, পরিস্থিতি যে কোন দিকে গড়াচ্ছে এবং কি হবে যে জিনিসটা আমরা খেয়াল করি। আসসালামু আলাইকুম। আসলে সময় খুব বেশি দীর্ঘ সময় হয়ে গিয়েছে, দর্শকরা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। বিষয়টা হলো কি, আমি একটু উৎসুক চাচ্ছি, ছিলেন আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেননি আমরা মাওলানা আরমান ভাই, এবং কলামিস্ট মোহতারাম মুফতি এনায়েতুল্লাহ ভাই, ওনারা ছিলেন, ওনারা মনে হয় সম্ভবত সংযুক্ত হতে পারেননি, শুরুতে ছিলেন ওলিউল্লাহ আরমান ভাই। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের এই স্ক্রিনে রয়েছেন আমাদের আজকের এই আয়োজনের অন্যতম সহযোগী মাওলানা মনির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইনের ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। অফলাইনেরও শালা রোজা রাইখা আমার চিকন হয়ে গেছে। একটু সমস্যা হচ্ছে, ওই নেটওয়ার্কে একটু সমস্যা হওয়ার কারণে আমাদের মামুন সাহেব হুজুর একটু মনে হয় অফলাইনে চলে গেছেন, ওনার ওখানে ক্যামেরাই বন্ধ হয়ে গেছে। তো আমি একটু কথা বলতে চাই, এখানে সবাই আমার রাফি ভাই কথা শুরু করে দেখ, রাফি ভাই কথা বলা শুরু করে দেখ। জি, কথা সবাই মুরব্বি, আমি তো আলাদা মুরব্বি। জি, আপনি আলাদা মুরব্বি, এখানে আমার উস্তাদ শেখ হাসান জামিল। যদিও এই যে আমি দুলাভাই হিসেবে আমরা বিশেষভাবে রমজানে ইফতারের সাহরির একটা দাওয়াত পাই, সেটা পেলাম না, কিছু খাওয়ালো না,
এই দূর থেকে খালি ইনশাআল্লাহ এটা তো কথা বলে আমি খাওয়ার কথা, এটা তো আমি খাওয়ার কথা। মুহতারাম মামুনুল হক সাহেব যে কথাটি বলেছেন যে আপনার সমস্ত কথার সাথে এবং সবাই যে পরামর্শগুলো দিয়েছেন সবার সাথে একমত। আমি আমার আরেকজন উস্তাদ সাখাওয়াত শাহ হুজুরের সাথে একটু একত্রতা পোষণ করে বলতে চাই, পরিস্থিতি এরকম স্বাভাবিক হবে না, এটাই হচ্ছে নরমাল কথা। বিবিসি কিছুদিন আগে রিপোর্ট করেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ব্যাপারে মতামত দিয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে মনে হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় সতর্কতার সাথে ফিরে যেতে হবে, স্বাস্থ্যবিধি মেনে এবং যে ধরনের সামাজিক দূরত্বের কথা আছে সবগুলো মেনে। পরিস্থিতি স্বাভাবিক না হলে দেশে দুর্ভিক্ষ দেখা দিবে এবং পৃথিবী তো এমনিতেই কমপক্ষে 100 বছর পিছিয়ে গিয়েছে, আরো কত যে পিছিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমি সবার সাথে একমত দিয়ে একাত্মতা পোষণ করে এটাই বলতে চাচ্ছি যে পরিস্থিতি যাই হোক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। সরকার আশা করি এটা বুঝবে এবং আমাদের মাদ্রাসার যারা মুরব্বী আছেন, এখানে যারা মুরব্বী আছেন তারাও বিষয়টাকে গুরুত্বের সাথে দেখবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করি শেখ হাসান জামিল সাহেব হুজুর কিছু বলবেন। এখানে আমাদের মোহতারাম মামুনুল হক সাহেবের নেটওয়ার্ক খুব মনে হয় সমস্যা হচ্ছে। আমার নেটওয়ার্কও খুব সমস্যা হচ্ছে, আমি রুখসত চাই। আমি সমস্যা হচ্ছে না, আপনার নেটওয়ার্ক পুরোপুরি আমরা শুনতে পাচ্ছি। আমি প্রতিদিন 1500 মানুষকে খাবার দিতে হয়, বাবুর্চিগিরি রেখে এখানে আসছি, আমাকে রুখসত দিলে মেহরবানি করে ভালো হয়। জি এখনই শেষ হয়ে যাবে। এই যে ভাইজান আবার যুক্ত হয়েছেন, মামুনুল হক সাহেব হুজুর আবার যুক্ত হয়েছেন আমাদের সাথে, আপনাকে শুনতে পাচ্ছি, কিছু যদি বলতেন মোহতারাম। আমাদের শেখ হাসান জামিল সাহেব দোয়া করে দেন, তাহলে আমরা এটাকে বসে আছেন উনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করবেন। আমরা সবাই ওনার কাছে দোয়ার মুহতাজ। আজকের উপস্থিতির জন্য সকলকে আমি তো শায়েখের কাছে পার্সোনাল দোয়া চাইয়া ফেলছি। ওই শায়েখ আমাদের জন্য তাকওয়া ফাউন্ডেশনের জন্য দোয়া করে, এই বিশ্বাসটা আমাদের রয়েছে। শায়েখদের দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের কাজ নিচ্ছেন। আলহামদুলিল্লাহ। শায়েখ দোয়া চাইছি না, শেষ রাত্রিতে আলাদা দোয়া চাইছি না, দোয়া চাওয়ার জন্য আলাদা ফোন করছি না আমি। তাহলে বুঝতে হবে দোয়ার সমস্যা হচ্ছে। শায়েখ হাসান জামিল ভাই দোয়া করে দিলে আমরা লাইভের সমাপ্তিতে গেলে ভালো হয়, কাজের পরিধি আছে অনেকটা ব্যস্ততার মধ্যে। হুজুরের ওখানে একটু শুনেন, হুজুরের ওখানে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম বলতে পারি নাই, জি হযরত, সেটা হলো এই যে আমাদের যারা আমাদের চেনের পরিচিত বন্ধু বান্ধবদের যে সকল মাদ্রাসাগুলোতে মুনাজ্জাম শিক্ষা কার্যক্রম সুন্দর সফলভাবে পরিচালনা হয়ে আসছে, আমার মনে হয় যে সবাই মিলে বৈঠক করে একটা আমরা কিছু নীতিগত সিদ্ধান্ত, লকডাউন যদি থাকে তাইলে আমাদের সিদ্ধান্তগুলো কেমন হবে, আর লকডাউন যদি শিথিল হয় তাইলে আমাদের প্রাতিষ্ঠানিক পরিচালনার কিছু সিদ্ধান্ত কেমন হবে। এটা আসলে অনলাইনে এর সমাধান হয় না। এটার জন্য ইতিকাফ শেষ হইলে আমাদের হাসান জামিল ভাইয়ের নেতৃত্বে, মামুনুল হক সাহেবের সদারতে যদি আমরা একটা বৈঠক করে আমরা একটা কিছু নির্ধারণ করে ফেলি, তো ওইটাকে অনেককে মাইল ফলক হিসেবে সামনে দেওয়া যাবে। এটা আমার একটা প্রস্তাব। আসলে এই অনলাইনে উন্মুক্ত ভাবে কথার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুষ্ঠু রূপরেখা এই কি হবে আমাদের, এটা পেশ করা কিন্তু কঠিন। আজকে আলোচনা আমাদের কি বের হলো সেটা আমরা সার্বজনীন চাই। আজকের আলোচনা তো বের হলো অনেকগুলো বিষয় আছে, যেমন সবার আলোচনা থেকে আসছে যে সরকারের কাছে জোরালো দাবি করা। সাখাওয়াত হোসেন রাজি ভাই একটা কথা বলেছেন যে বোর্ডগুলোর সিদ্ধান্ত দেওয়ার জন্য তাদের কাছে আবেদন পেশ করা। আর আমাদের অন্যান্য আলোচনায় যেগুলো আসছে সেটা হলো যে নিরাপত্তা এবং মেডিকেলের সতর্ক বিধি, মেডিকেল সায়েন্সের যা যা আছে সেগুলোকে সামনে রেখে শিক্ষা কার্যক্রমকে সামনের দিকে নিয়ে যাওয়া, বসে না থাকা। চলে আসছে। আচ্ছা, আমি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ভাইকে একটা কথা বলছি। মামুনুল হক সাহেব আসার আগ পর্যন্ত আমি দুই একটা কথা বলতে চাই। চলে আসছেন মনে হয়। এসে পড়েছে তো, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি। জি
শেষ করলে ভালো হয়। কথা শুনতে পাচ্ছেন? আজানের টাইম হয়ে যাচ্ছে, 2 মিনিট বাকি আছে। নেটওয়ার্ক হ্যাং হয়ে আছে। আমাদের মোহতারাম মামুনুল হক সাহেবের ওখানে নেটওয়ার্ক হ্যাং হয়ে আছে। আমার মনে হয় আজান হচ্ছে, যদি আপনারা একটা সিদ্ধান্ত নেন। জামিল ভাই যদি সংক্ষেপে দোয়া করে দিতেন তাহলে আমরা মনে হয় আজানের প্রস্তুতি নিয়ে নিতে পারতাম, নামাজের প্রস্তুতি নিয়ে নিতে পারতাম। আজান শুরু হয়ে যাচ্ছে। ওই যে আসছে। আচ্ছা, আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী ভাই, আমি দুই একটা কথা আল্লাহ মামুনুল হক সাহেব আসার আগ পর্যন্ত বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, এখন কিন্তু বিভিন্ন জায়গায় আপনি দেখেছেন সামাজিক মাধ্যমে অনেকেই প্রিন্সিপালদের সম্পর্কে কিছু বলছেন যে তারা মাদ্রাসার শিক্ষকদের বিষয়ে কোনো ভালো পদক্ষেপ নিচ্ছে না। আবার অনেক জায়গা থেকে প্রিন্সিপালরাও বিভিন্ন কথা বলছেন। এমর্মে কিছু কথা মনে হয় জাতির সামনে আসা দরকার। তা আমি এই ক্ষেত্রে দুটো কথা আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি বা লাইভের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি। এক নম্বর কথা হচ্ছে যে প্রিন্সিপাল সাহেব তো আলাদা কিছু নন, প্রত্যেক মাদ্রাসার মুহতামিম হচ্ছেন একজন দায়িত্বশীল, আর অন্যান্য শিক্ষকরা হলো তার সহযোগী। প্রিয়, অনলাইন থেকে কিছু লোক কমায় দিলে স্পষ্ট হবে। প্রিয় রাফি বিন মুনির দাম বারকাতুম, আমাদেরকে একটু কমায় দেন। হ্যাঁ, জি না আপনি থেকে এখন হাসান জামিল সাহেবও নেই, মামুন সাহেবও নেই, আপনার তো থাকতে হবে, থেকে শেষ করে যেতে হবে না? হ্যাঁ, দোয়াটা করে দাও। টাইম কিন্তু আজান দিয়ে ফেলছে। আজান হয়ে গেছে। দোয়াটা করে দাও। এখন আর লম্বা না করেন, একটু সংক্ষিপ্ত দোয়া করে দেন। আল্লামা সুলতানুল ওয়াইজিন, আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী সাহেব দোয়া করুক, আমরা দোয়া বাস আমিন বলি। হাত তুলে মুনাজাত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকল যে আলোচনাগুলো আসছে এগুলো থেকে বরকত দান করেন, এবং আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হুজনা সাহলান ইযা শি'তা ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহুরমাতিস সাইয়্যিদিল আবরার সাহিল বিফাদলিকা ইয়া আজিজ। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. নেতাজি আসছে। নেতাজি ধন্যবাদ দিয়ে আজান হয়ে গেছে তো আজকে আমাদের নেটওয়ার্ক খুবই দুর্বল। ধন্যবাদ জানিয়ে দিয়ে সমাপ্তি। আমি তো মাদ্রাসার ছাদের উপরে এসে পড়েছি নেটওয়ার্ককে ধরার জন্য। আমি নেটওয়ার্কের কাছাকাছি চলে এসেছি ছাদের উপরে, তারপরেও পাচ্ছি না। জি, আলহামদুলিল্লাহ, আমাদের লাইভ খুবই সুন্দর ছিল। এখান থেকে সবগুলো কথা ফুটে উঠছে যে স্বাভাবিক অবস্থায় যেতে চাই। আমাদের মুরব্বীরা আশা করি এই সিদ্ধান্তটা নেবেন এবং মাদ্রাসাগুলো খোলার যেভাবে স্বাস্থ্যবিধি মেনে করা যায় সেটা করবেন। তো মুহতারাম মামুনুল হক সাহেবের ওখানে নেটওয়ার্ক বেশি সমস্যা হচ্ছে, তাহলে কি আমরা মুহতারাম আইয়ুবী সাহেব হুজুর আমরা কি যেতে পারি? জি, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আজকের মতো আমরা যে বিষয়গুলো মানে আলোচনায় পেলাম আর কি। আসছেন মোবাইলের নেটওয়ার্ক সবই কিন্তু আছে, কেন এমনটা করছে আমরা আসলে করছি ইনশাআল্লাহ। কার ওখান থেকে মসজিদ মনে হয় বেশি কাছে, আওয়াজ হচ্ছে প্রচুর। আমাকে অফ করে দেন। জি, হ্যাঁ মামুন ভাই সমাপ্তি করলে ভালো হয়। ভাইজানের ওখানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। জি ইনশাআল্লাহ, ধন্যবাদ আয়োজনে যারা আমাদের সঙ্গে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা অনেক চেষ্টা করেছিলাম মামুন সাহেবকে আবার যুক্ত করার জন্য, যে একটু শোনা যাচ্ছে একটু শোনা যাচ্ছে না, ওখানে মনে হয় নেটওয়ার্ক বেশি প্রবলেম হচ্ছে। বাস
শেষ করে দিলেই ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।